সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো এবং বাসায় পড়াশোনা কিছুটা হলেও তোমাদের ইমপ্রুভ হয়েছে, কারণ প্রত্যেক টিচারই তোমাদেরকে অনলাইনে ক্লাস নিচ্ছেন। তো আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। যথারীতি তোমাদের সাথেই আছি জেবিন আক্তার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, এমসি কলেজ, সিলেট। আজকে হচ্ছে চ্যাপ্টার 4 হচ্ছে ফাংশন, লিমিট অ্যান্ড কন্টিনিউটি। এই অধ্যায়ের প্রথম ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব। তো আজকে আমাদের যদি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন থাকে, তোমরা একটু লক্ষ্য করো যে এখানে একটা প্রশ্ন আছে যে তোমাদের হচ্ছে পরীক্ষায় ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ, 3টি বিভাগেই হচ্ছে তোমাদের প্রশ্ন আসে। জাতীয় ভার্সিটির অধীনে যারা পরীক্ষার্থী আছো, অনার্স কিংবা প্রিলি মাস্টার্স যারাই পরীক্ষার্থী থাকুক না কেন ইকোনমিক্সে, তাদের জন্য 3টা বিভাগেই প্রশ্ন আসে। তো যে কোনো বিভাগে যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে। যদি এই ধরনের কোনো প্রশ্ন থাকে যে লিনিয়ার অপেক্ষক ও অব্যক্ত অপেক্ষক কি, এই ধরনের প্রশ্ন যদি তোমাদের থাকে, তাহলে তোমরা কিভাবে, যদিও এই চ্যাপ্টারটা হয়তো অনেকেরই পড়তে ভালো লাগে না, চ্যাপ্টারটা হচ্ছে অনেক সংজ্ঞা অনেক বেশি, হ্যাঁ, তাই চ্যাপ্টারটি কিভাবে আমরা সাজালে আরও আমরা ভালোভাবে উপভোগ করতে পারবো, ভালোভাবে শিখতে পারবো, সেই জন্য আমরা আজকে এই ক্লাসে অনেক চেষ্টা করেছি ক্লাসটা যাতে তোমাদের উপভোগ্য হয়। তো আজকের যে প্রশ্নটা, সেই প্রশ্নটা যদি আমাদের পরীক্ষায় আসে, তাইলে আমরা কিভাবে আনসার দিব, হ্যাঁ, সেই বিষয়টা আমরা এখন একটু দেখে নিচ্ছি। আমাদের প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল হচ্ছে লিনিয়ার অপেক্ষক এবং লিনিয়ার ফাংশন এবং ইমপ্লিসিট ফাংশন কি, বা দুটির মধ্যে পার্থক্য কি। এখানে দেখো তোমাদের যে প্রশ্ন আছে, সেই প্রশ্নের সাথে তোমরা এখানে দেখো দুইটা টেবিল আকারে দুইটা ইকুয়েশন আছে। সেই ইকুয়েশন থেকে আমরা কোনো কিছু বুঝতে পারি কিনা, ইকুয়েশন থেকে কিছু বোঝা যায় কিনা যে এটা কোনটা কোন ধরনের ফাংশন বা দুইটার মধ্যে পার্থক্য কি। এখানে দেখো প্রথম যে ইকুয়েশনটা, যে কিউডি ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস বিপি। এখানে কিউডি ইকুয়াল টু এ মাইনাস বিপি, এটা আমরা জানি যে এটা হচ্ছে ডিমান্ড ফাংশন। এখানে ডিমান্ড ফাংশনে কি আছে, যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। আমরা জানি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যকার সম্পর্ক কি, যখন গাণিতিক উপায়ে প্রকাশ করা হয় তখন তাকে বলে ফাংশন বা অপেক্ষক। সেই ফাংশনে দেখো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের এখানে পাওয়ার বা ঘাত যখন একের সমান হয়, তখন তাকে কি বলে? তখন তাকে বলে হচ্ছে লিনিয়ার ফাংশন। এবং এই ফাংশনে স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে কোন ধরনের সম্পর্ক, সেটা কিন্তু স্পেসিফিক আছে। কাজেই এটা প্রথম যে ফাংশনটা, সেই ফাংশনটাই হচ্ছে আমাদের কি, প্রথম যে ফাংশন সেটা হচ্ছে আমাদের লিনিয়ার ফাংশন। পরবর্তীতে দেখো এই পাশে যে অপেক্ষকটা আছে, তাহলে এটা কি, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার মাইনাস 5 ইকুয়াল টু হচ্ছে 0। এই ফাংশনটা দেখে আমরা কি বুঝবো? এই ফাংশনে দেখো প্রথমত হচ্ছে যে এখানে স্বাধীন চলক কোনটা, অধীন চলক কোনটা, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। আমরা জানি কি, স্বাধীন চলক সবসময় কি থাকে, সমান চিহ্নের ডান দিকে থাকে, এবং সমান চিহ্নের বাঁ দিকে যে ভেরিয়েবল থাকে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কিন্তু এখানে দেখো সমান চিহ্নের ডান দিকে হচ্ছে 0 এবং বাঁ দিকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস 5, অর্থাৎ এখানে এক্স এবং ওয়াই ভেরিয়েবল যা আছে সব হচ্ছে কি সমান চিহ্নের বাঁ দিকে, সমান চিহ্নের ডান দিকে হচ্ছে 0। কাজে এখানে স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে কোন ধরনের সম্পর্ক, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। এবং এখানে দেখো আরেকটা বিষয়, যে এখানে হচ্ছে স্বাধীন চলক কিংবা অধীন চলক তো বোঝাই যাচ্ছে না, আবার হচ্ছে কি এক্স এর উপরে পাওয়ার হচ্ছে 2। কাজে এটা এই ফাংশনটা দেখেই বোঝা যাচ্ছে যে ফাংশনটাতে এটা হচ্ছে একটা লিনিয়ার ফাংশন তো অবশ্যই না। তারপরে কি, যে এখানে স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে কি
সম্পর্ক যে পারস্পরিক যে সম্পর্কটা থাকে, সেই নির্ভরশীলতার যে পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্কটা এখানে সরাসরি প্রকাশ করা নেই। যেহেতু এখানে স্বাধীন চলক এবং অধীন চলক কোনটা সেটা বোঝা যাচ্ছে না, কাজেই সেই ফাংশনটাই হচ্ছে কি ইমপ্লিসিট ফাংশন বা অব্যক্ত অপেক্ষক। অর্থাৎ স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে যে পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক, সেই সম্পর্কটা এখানে ব্যাখ্যা করা নেই। কাজেই এই যে ইকুয়েশনটা আছে সেইটা হচ্ছে কি, এই ফাংশনটাই হচ্ছে ইমপ্লিসিট বা অব্যক্ত অপেক্ষক। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে লিনিয়ার ফাংশন এবং অব্যক্ত বা ইমপ্লিসিট ফাংশনের মধ্যে পার্থক্য কি। তাহলে আমরা কি বলতে পারবো যে লিনিয়ার ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যে ফাংশনে হচ্ছে কি স্বাধীন চলক অধীন চলকের মধ্যে কোনটা স্বাধীন চলক এবং কোনটা অধীন চলক এটা কিন্তু স্পেসিফিক বোঝা যাচ্ছে। আবার স্বাধীন চলকের এখানে পাওয়ার বা ঘাত হচ্ছে একের সমান। এবং এই যে ফাংশনটা আছে সেটা হচ্ছে কি এখানে স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে সম্পর্ক হচ্ছে নেগেটিভ সম্পর্ক। এখানে কোয়ান্টিটি অফ ডিমান্ড কিসের ফাংশন অফ কি প্রাইসের একটা ফাংশন। তাহলে প্রাইস হচ্ছে স্বাধীন চলক আর কিউডি হচ্ছে এখানে অধীন চলক। প্রাইসটা যদি বাড়ে বা কমে তাহলে কি হয়, কোয়ান্টিটি অফ ডিমান্ডের বাড়ে বা কমে। অর্থাৎ অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে কোনো দ্রব্যের দাম যখন কমে যায় তখন তার চাহিদার পরিমাণ বেড়ে যায়, আবার যখন দাম বেড়ে যায় তখন তার চাহিদার পরিমাণ কমে যায়। তাইলে এই যে ফাংশনটার মধ্যে দাম এবং চাহিদার পরিমাণের মধ্যে যে পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং এখানে স্বাধীন চলকের উপরের পাওয়ার যে সেই পাওয়ারটা হচ্ছে 1। কাজেই লিনিয়ার ফাংশনের যদি আমরা কোনো গ্রাফ নেই তাহলে এখানে যে ফাংশনটা আছে সেই ফাংশনের চিত্র কি হবে, বা থেকে ডান দিকে নিম্নগামী হবে। কিন্তু এখানে দেখো এই পাশের যে ফাংশনটা দেওয়া আছে এখানে কিন্তু যে স্বাধীন চলক কিংবা অধীন চলকের মধ্যে যে পারস্পরিক নির্ভরশীলতার যে সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু বোঝা যাচ্ছে না। আবার এখানে পাওয়ার কিন্তু একের চেয়ে বেশি, এখানে পাওয়ার হচ্ছে 2। কাজেই এই ইকুয়েশনটাতে যেহেতু স্বাধীন চলক এবং অধীন চলক কোনটা আমরা সেটা ব্যাখ্যা করা নেই কিংবা আমরা বুঝতে পারছি না, কাজে এই ফাংশনটা হচ্ছে একটা কি অব্যক্ত বা ইমপ্লিসিট ফাংশন। তাইলে আমরা যদি লিনিয়ার ফাংশন এবং ইমপ্লিসিট ফাংশন বা অব্যক্ত অপেক্ষক কি দুটি বিষয় সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকে, তাইলে আমরা অবশ্যই পরীক্ষায় প্রশ্ন আসলে আনসার করতে পারবো। এখানে দেখো দুইটা গ্রাফ আছে, হ্যাঁ পাশাপাশি আমি দুটা গ্রাফ এই আছে আমাদের একটা গ্রাফ আর এখানে হচ্ছে আরেকটা গ্রাফ। এখানে দেখো একটা গ্রাফ ভূমি অক্ষ থেকে ভূমি অক্ষ লম্ব অক্ষ, আমরা যখন লেখচিত্র অঙ্কন করা আছে এখানে লেখচিত্রে দেখো এখানে লম্ব অক্ষ ভূমি অক্ষ থেকে শুরু করে সেটা লম্ব অক্ষ বরাবর, আবার এখানে দেখো ভূমি অক্ষ থেকে একটা হচ্ছে পজিটিভ দিকে যাচ্ছে আর একটা হচ্ছে উল্টো দিকে যাচ্ছে। অর্থাৎ এখানে যে ফাংশনটা আছে বা যে গ্রাফটা আঁকা আছে সেই গ্রাফটার মধ্যে কিন্তু কি কন্টিনিউটি নেই। এই যে গ্রাফ আছে সেই গ্রাফটা কিন্তু গ্রাফটার মধ্যে কি এখানে কন্টিনিউটি নেই। মধ্যে দেখা যায় হচ্ছে এখানে হচ্ছে কি এখানে হচ্ছে দুটোর মধ্যে ভাগ করা। তার মানে হচ্ছে কি এটা হচ্ছে কি এটা আমরা চিত্র দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে কি বিচ্ছিন্ন অপেক্ষকের একটা গ্রাফ। তারপর হচ্ছে এখানে দেখো এখানে যেমন গ্রাফটা এখান থেকে শুরু করে এখানে শেষ হলো, অর্থাৎ মধ্যে কোনো জায়গায় গ্রাফটার কোনো গ্যাপ বা ফাঁকা নেই, অর্থাৎ স্মুথলি যাচ্ছে। যেই গ্রাফটা দেখো এখানে যে রেখাটা আছে সেই রেখাটা স্মুথলি যাচ্ছে, এর মধ্যে কোনো ধরনের ফাঁকা জায়গা নেই কিংবা কোনো বাধা নেই। তার মানে এটা কি এটা হচ্ছে কন্টিনিউয়েশন যে কোনো ফাংশন, সেই অবিচ্ছিন্ন ফাংশনের একটা গ্রাফ। তাইলে আমরা দুইটা গ্রাফ দেখে বুঝতে পারছি এটা হচ্ছে বিচ্ছিন্ন অপেক্ষকের গ্রাফ আর এটা হচ্ছে অবিচ্ছিন্ন অপেক্ষকের গ্রাফ। তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে বিচ্ছিন্ন অপেক্ষক ও অবিচ্ছিন্ন অপেক্ষকের মধ্যে পার্থক্য কি, অথবা বিচ্ছিন্ন অপেক্ষক ও অবিচ্ছিন্ন অপেক বলতে আমরা কি বুঝি। এখানে দেখো এখানে আমি লিখে নিয়েছি, এখানে দেখো যে এখানে
এখানে দেখো আমি তোমাদের যে বিচ্ছিন্ন অপেক্ষক ও অবিচ্ছিন্ন অপেক্ষকের মধ্যে পার্থক্য কি, অথবা পরীক্ষা যদি প্রশ্ন আসে যে সংজ্ঞা লিখো, তাহলে যে তোমরা যাতে পরীক্ষায় অ্যান্সার করতে পারো সেই অনুযায়ী আমি এখানে অ্যান্সারটা লিখে রেখে দিয়েছি এই প্রশ্নের। দেখো, ডিসক্রিট ফাংশন বা বিচ্ছিন্ন অপেক্ষক কোনো অপেক্ষকের ক্ষেত্রে স্বাধীন চলকের একটি নির্দিষ্ট পরিসরের মধ্যে ন্যূনতম একটি মানের জন্য যদি অধীন চলকের কোনো মান না পাওয়া যায়, তবে ওই অপেক্ষককে অবিচ্ছিন্ন বা ডিসক্রিট ফাংশন বলে। অর্থাৎ আমরা জানি কি স্বাধীন চলক কোনো একটা অপেক্ষকের মধ্যে স্বাধীন চলক একটা নির্দিষ্ট পরিসরে স্বাধীন চলক যে মানটা গ্রহণ করে সেটা হচ্ছে কি স্বাধীন চলকের জন্য সেটা হচ্ছে ডোমেন। হ্যাঁ, স্বাধীন চলক যে মানটা গ্রহণ করতে পারে, স্বাধীন চলকের যে মান গ্রহণ করে একটা নির্দিষ্ট পরিস্থিতিতে স্বাধীন চলক যেসব মান গ্রহণ করে, সেই স্বাধীন চলক যেসব মান গ্রহণ করতে পারে সেটা হচ্ছে স্বাধীন চলকের জন্য কি তার ডোমেন। এবং স্বাধীন চলকের এই বিভিন্ন মানের জন্য অধীন চলক যেসব মান গ্রহণ করে সেই সব মানকে বলা হয় তাকে রেঞ্জ বা পাল্লা। তাইলে আমরা এখন বলছি যে বিচ্ছিন্ন অপেক্ষকটা তাহলে কি, তা আমরা সাধারণত জানি যে স্বাধীন চলকের যখনই মানের পরিবর্তন হয় তখন কি হয়, অধীন চলকের মানের পরিবর্তন হয়। কিন্তু এখানে দেখো, এখানে যে বিচ্ছিন্ন অপেক্ষক সেখানে সেই বিচ্ছিন্ন অপেক্ষকে বলা হচ্ছে যে স্বাধীন চলকের মানের পরিবর্তনের সাথে সাথে অধীন চলকের মানের পরিবর্তন হবে, তবে স্বাধীন চলকের কোনো একটি মানের জন্য অধীন চলকের কোনো মান পাওয়া যাবে না। আমি সহজভাবেই বলছি, আবার বলছি, দেখো যে কোনো অপেক্ষকের ক্ষেত্রে স্বাধীন চলকের একটা নির্দিষ্ট পরিসরের মধ্যে, অর্থাৎ স্বাধীন চলকের যদি 1 থেকে 4 পর্যন্ত কোনো মান গ্রহণ করে, যে নির্দিষ্ট পরিসর হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত সে যদি মান গ্রহণ করে, তাহলে আমরা একটু লক্ষ্য করবা নিচের যে একটা এক্সাম্পল আছে, মিনিমাম একটি মানের জন্য অধীন চলকের যদি কোনো মান না পাওয়া যায় তখন সেই অপেক্ষকটাকে বলে ডিসক্রিট ফাংশন বা বিচ্ছিন্ন অপেক্ষক। এখন দেখো তোমরা এখানে যে আমি একটা এক্সাম্পল লিখে নিয়েছি, দেখো সেই এক্সাম্পলে y ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 4 নিচে হচ্ছে ভাগ ডিভাইডেড বাই x মাইনাস হচ্ছে 2 সমান সমান হচ্ছে, আমি যদি x এর মান, আমরা কি বলছি যে x একটা নির্দিষ্ট পরিসরে 1 থেকে 4 পর্যন্ত মান গ্রহণ করতে পারে, তা আমি যদি 1 এর জন্য মান নেই, x এর মান আমি 1 ধরি, তাহলে দেখবা কি আসে, তাহলে 1 এখানে একটা মান পাওয়া যাবে, মানে y ইকুয়াল টু একটা মান আসবে। কিন্তু x এর মান যদি আমি 2 ধরি, তাইলে দেখো x এর মান যদি 2 ধরি, এখানে x এর জায়গায় যদি আমরা 2 বসাই, তার স্কয়ার মাইনাস 4 নিচে হচ্ছে 2, এখানে x এর জায়গায় 2 মাইনাস হচ্ছে 2, তাহলে দেখো এখানে উপরে থাকি কি 2 এর স্কয়ার মানে হচ্ছে এখানে 4 আসবে, মাইনাস হচ্ছে -4, নিচে হচ্ছে 2 থেকে 2 মাইনাস, তার মানে হচ্ছে 0, উপরে 0, তার মানে কি y এর মানটা কি 0 পাওয়া গেছে। তার মানে আমাদের কি বলছিলাম যে স্বাধীন চলকের একটা নির্দিষ্ট পরিসরে, এখানে আমরা ধরে নিলাম যে স্বাধীন চলক 1 থেকে 4 পর্যন্ত যদি মান গ্রহণ করে, সেই 1 কিংবা 3, 4-এর জন্য অধীন চলকের একটা নির্দিষ্ট মান পাওয়া যাবে, কিন্তু মিনিমাম একটা মানের জন্য অধীন চলকের যদি কোনো মান না পাওয়া যায় সেই অপেক্ষকটাই হচ্ছে ডিসক্রিট ফাংশন। তাহলে এখানে এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি x এর মান যদি আমরা 2 নেই বা 2 ধরে নেই, তাহলে দেখা যায় y এর সেক্ষেত্রে মান কি আসে, 0 আসে। তার মানে এই 0 মানটা হচ্ছে কি অর্থহীন, সেটা অর্থাৎ x এর এই যে 2 মানটা, সেই 2 মানের জন্য আমাদের y এর কোনো মান পাওয়া যাচ্ছে না। তাইলে এখানে যে ফাংশনটা দেওয়া আছে y ইকুয়াল টু, যে ফাংশন দেওয়া আছে সেই ফাংশনটাই হচ্ছে কি ডিসক্রিট ফাংশন কিংবা বিচ্ছিন্ন অপেক্ষক। তারপরে দেখো যে কন্টিনিউয়াস ফাংশন বা অবিচ্ছিন্ন অপেক্ষক, কোনো অপেক্ষকের ক্ষেত্রে স্বাধীন চলকের মানের ক্রমাগত পরিবর্তনের ফলে যদি অধীন চলকের মানও ক্রমাগত পরিবর্তন হয়, তবে ওই অপেক্ষককে অবিচ্ছিন্ন অপেক্ষক বলে। অর্থাৎ একটা স্বাধীন চলক যদি 1 থেকে 4 পর্যন্ত মান গ্রহণ করে কিংবা 1 থেকে 5 পর্যন্ত মান গ্রহণ করে, তাহলে সেই স্বাধীন চলকের 1 থেকে 5-এর মানের পরিবর্তে মানের এগেনিস্টে কি আমরা y এর যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যে সেই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের একটা মান পাওয়া যাবে। অর্থাৎ এক্ষেত্রে প্রত্যেকটা স্বাধীন চলকের প্রত্যেকটা মানের জন্য অধীন চলকের প্রতিটি মান পাওয়া যাবে।
কোনো অপেক্ষকের ক্ষেত্রে স্বাধীন চলকের মানের ক্রমাগত পরিবর্তনের ফলে যদি অধীন চলকের মানও ক্রমাগত পরিবর্তন হয়, অর্থাৎ স্বাধীন চলক যতগুলি মান গ্রহণ করবে তার এগেনিস্টে অধীন চলকের ততগুলো মান পাওয়া যাবে। সেই অপেক্ষকটাই হচ্ছে অবিচ্ছিন্ন অপেক্ষক। তাহলে আমাদের প্রথম যে প্রশ্ন যে জায়গা ছিল, দুটি চিত্র গ্রাফ দেওয়া ছিল, যে একটা হচ্ছে বিচ্ছিন্ন অপেক্ষকের, একটা হচ্ছে অবিচ্ছিন্ন অপেক্ষকের। আমাদের প্রথম যে গ্রাফটা ছিল, যে একবার ভূমি অক্ষ থেকে শুরু করে লম্ব অক্ষ পর্যন্ত, তারপর ভূমি থেকে শুরু করে নিচের দিকে একবার পজিটিভ একবার নেগেটিভ, অর্থাৎ এই গ্রাফটার মধ্যে কোনো কন্টিনিউটি ছিল না। অর্থাৎ বিচ্ছিন্ন অপেক্ষকের যখন ফাংশন আঁকা হবে, তখন যখন লেখচিত্র আমরা গ্রাফ অঙ্কন করব, তখন গ্রাফটা কি হবে, গ্রাফটার মধ্যে কোনো ধরনের স্মুথলি থাকবে না, সেটা মাঝে গিয়ে হয়তো বা গ্রাফটা অর্ধেকে গিয়ে ভেঙে যাবে, আবার অর্ধেক থেকে এরপর থেকে আবার শুরু হবে, অর্থাৎ এটার মধ্যে কোনো ধরনের কন্টিনিউটি থাকবে না। তারপরে কন্টিনিউয়াস ফাংশন বা অবিচ্ছিন্ন অপেক্ষক, আমাদের প্রথম প্রশ্নের যে জায়গায়, এখানে দ্বিতীয় যে গ্রাফটা ছিল, যে লম্ব অক্ষ থেকে শুরু করে ভূমি অক্ষর দিকে যে গ্রাফটা গেল, সেই গ্রাফটা আমরা যদি লক্ষ্য করো, তাহলে দেখবা যে এখানে এই গ্রাফের মধ্যে কোনো ধরনের ফাঁকা জায়গা নেই, অর্থাৎ গ্রাফটা যেখান থেকে শুরু এবং শেষ রয়েছে, এবং স্মুথ হচ্ছে গ্রাফটা, হ্যাঁ, অর্থাৎ এটা কন্টিনিউয়াস, এর মধ্যে কোনো বিচ্ছিন্নতা নেই। তাইলে দেখো যে কোনো অপেক্ষকের মধ্যে স্বাধীন চলকের প্রতিটি মানের জন্য অধীন চলকের যদি মান পাওয়া যায়, তবে সেই অপেক্ষকটাকে বলা হয় অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস ফাংশন। এখানে দেখো আমি একটা এক্সাম্পল লিখে রাখছি, যে y ইকুয়াল টু ফাংশন অফ x ইকুয়াল টু হচ্ছে 4x স্কোয়ার। এখন আমরা বলছি কি, x এর একটা নির্দিষ্ট মান, একটা নির্দিষ্ট পরিসরে x যতগুলি মান নিতে পারে, আমরা যদি ধরে নেই যে x 1 থেকে 5 পর্যন্ত মান নিতে পারে, তাহলে x থেকে 5 পর্যন্ত মান নেওয়ার ফলে দেখা যাবে y এর মান পাওয়া যাবে। আমরা যদি এখানে x এর মান 1 ধরি, তাহলে y সমান আসবে 4, x এর মান যদি আমরা 2 ধরি, তাহলে y এর মান আসবে 8, x এর মান যদি আমরা 2 ধরি, তাহলে কি আসে, 4 16, তাহলে y এর মান হচ্ছে 16, মানে x এর স্কোয়ার আছে 4x স্কোয়ার, y ইকুয়াল টু ফাংশন অফ x ইকুয়াল টু হচ্ছে 4x স্কোয়ার। আমরা x এর মান যদি 1 বসাই, তাহলে কি আসে, y এর মান 4 আসে। x এর মান যদি আমরা এখানে 2 বসাই, তাহলে 2 তার স্কোয়ার, 2 2 4 4 4 4 হচ্ছে কি 16, তার মানে y এর মান হবে 16, অর্থাৎ x যতটি মান নিবে তার এগেইনস্টে y এর ততগুলো মান পাওয়া যাবে। যদি x এর মানের প্রতিটি মানের জন্য y এর মান পাওয়া যায়, তখন সেই অপেক্ষককে বলে কন্টিনিউয়াস ফাংশন। এরপরের যে প্রশ্ন, পরেরটা হচ্ছে, দেখো পরের যে অপেক্ষক সেটা হচ্ছে কি এক্সপ্লিসিট ফাংশন এবং ইমপ্লিসিট ফাংশন। পরীক্ষার মধ্যে তোমাদের সংজ্ঞা আকারে থাকতে পারে অথবা পার্থক্য আকারেও থাকতে পারে। যেভাবেই থাকুক না কেন, তোমরা যদি প্রশ্নটা শিখে নাও, ভালোভাবে বুঝে নাও, তাহলে তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। তাহলে এক্সপ্লিসিট ফাংশনটা হচ্ছে যে, এক্সপ্লিসিট মানে হচ্ছে কি ব্যক্ত অপেক্ষক, যেটা ব্যাখ্যা করা যায়, অর্থাৎ কোনো অপেক্ষকে কোনটি স্বাধীন চলক এবং কোনটি অধীন চলক তা যদি সরাসরি বোঝা যায়, তবে ওই অপেক্ষককে ব্যক্ত অপেক্ষক বা এক্সপ্লিসিট ফাংশন বলে। দেখো এখানে একটা এক্সাম্পল, যে y ইকুয়াল টু ফাংশন অফ x ইকুয়াল টু হচ্ছে 20 - 2x। এখানে দেখো y এবং x দুইটা হচ্ছে ভেরিয়েবল। আমরা নিশ্চয়ই ভেরিয়েবল কাকে বলে আমরা জানি, যে সংখ্যা বা রাশি যেটা মান গ্রহণ করতে পারে, সেটাই হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল দুই ধরনের হয়, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাইলে এখানে আমরা সবসময়ই জানি যে সমান চিহ্নের ডান দিকে যে ভেরিয়েবলটা থাকে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং সমান চিহ্নের বাঁ দিকে যে ভেরিয়েবলটা থাকে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অর্থাৎ ডানেরটা হচ্ছে স্বাধীন চলক, বাঁয়েরটা হচ্ছে সমান চিহ্ন, বাঁ দিকেরটা হচ্ছে অধীন চলক। এখানে দেখো স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে সম্পর্ক কি, এখানে দেখো 20 - 2x, অর্থাৎ এখানে মাইনাস চিহ্ন আছে, এদের মধ্যে হচ্ছে স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে সম্পর্কটা হচ্ছে বিপরীত সম্পর্ক বা ঋণাত্মক সম্পর্ক। তাইলে স্বাধীন চলক এবং অধীন চলকের এখানে মধ্যে যে পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক, সেই সম্পর্কটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এর জন্য এই ফাংশনটাই হচ্ছে কি এক্সপ্লিসিট ফাংশন বা ব্যক্ত অপেক্ষক। এবার আমরা এখানে দেখি যে ইমপ্লিসিট ফাংশন বা অব্যক্ত অপেক্ষক কি।
আমরা কিন্তু এর আগের একটা স্লাইডেও ইমপ্লিসিট ফাংশন সম্পর্কে ধারণা নিয়েছি, তারপরেও আমরা এখানে একটা এক্সাম্পলের মাধ্যমে ইমপ্লিসিট ফাংশনটা আবার দেখব। যে কোনো অপেক্ষকের চলক সময়ের মধ্যে যে পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক বিদ্যমান, সেই সম্পর্ক থেকে কোনটি স্বাধীন চলক এবং কোনটি অধীন চলক তা যদি স্পষ্ট, এই বানানটা ভুল আছে, তোমরা ঠিক করে নিবা, তা যদি স্পষ্ট বোঝা না যায় তবে ওই অপেক্ষককে অব্যক্ত অপেক্ষক বা ইমপ্লিসিট ফাংশন বলে। যেমন 4x - y ইকুয়াল টু হচ্ছে 0 অথবা xy ইকুয়াল টু হচ্ছে 4। এখানে দেখো দুটি ভেরিয়েবল আছে, কিন্তু দুটি ভেরিয়েবল হচ্ছে কি সমান চিহ্নের বাঁ দিকে, সমান চিহ্নের ডান দিকে হচ্ছে 0, আর এখানে দেখো সমান চিহ্নের ডান দিকে হচ্ছে 4 এবং বাঁ দিকে হচ্ছে xy। অর্থাৎ এখানে x এবং y এর মধ্যে কোন ধরনের সম্পর্ক, পজিটিভ সম্পর্ক না নেগেটিভ সম্পর্ক না কোন ধরনের সম্পর্ক, সেই সম্পর্ক অথবা কোনটা স্বাধীন চলক কোনটা অধীন চলক এখানে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না, দুইটা চলকই হচ্ছে বাঁদিকে। হ্যাঁ, কাজে দুটি চলকের মধ্যে যে সম্পর্ক, পারস্পরিক নির্ভরশীলতার যে সম্পর্ক থাকে, সেই সম্পর্ক থেকেই কিন্তু কোনটি স্বাধীন চলক এবং কোনটি অধীন চলক এখানে এই যে ফাংশন দুটি দেওয়া আছে সেই অপেক্ষক থেকে বোঝা যাচ্ছে না। কাজেই যে ফাংশনের মধ্যে স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে যে পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক আছে, সেই সম্পর্ককে যখন আমরা কোন সম্পর্ক থেকে যখন আমরা বুঝতে পারি না যে কোনটা স্বাধীন চলক এবং কোনটা অধীন চলক, ওই ধরনের যে ফাংশনগুলি থাকে, তখন ওই ফাংশনগুলিকে বলে ইমপ্লিসিট ফাংশন বা অব্যক্ত অপেক্ষক। এবার আমরা দেখব যে ইনভার্স ফাংশন কাকে বলে, অর্থাৎ বিপরীত ফাংশন বা ইনভার্স ফাংশন বা বিপরীত অপেক্ষক কাকে বলে। যদি y ইকুয়াল টু ফাংশন অফ এক্স অপেক্ষক, এটা হচ্ছে y ইকুয়াল টু ফাংশন অফ এক্স, এটা হচ্ছে একটা অপেক্ষক। এই অপেক্ষক হতে এমন একটি অপেক্ষক x ইকুয়াল টু জি যে ফাংশন অফ y নির্ণয় করা যায়। অর্থাৎ একটা ফাংশন থেকে যদি আমরা এটার এগেনিস্টে আমরা আরেকটা ফাংশন নির্ণয় করতে পারি, সেখানে একটা নির্দিষ্ট এলাকা 0 লেস দেন অর ইকুয়াল y লেস দেন অর ইকুয়াল হচ্ছে ইনফিনিটি, y এর মানটা 0 থেকে ইনফিনিটির মধ্যে হয়। 0 থেকে ইনফিনিটির মধ্যে যদি y এর মান থাকে এবং y এর যে কোনো এবং প্রতিটি মানের জন্য x এর নির্দিষ্ট যদি মান পাওয়া যায়, তখন যে ফাংশনটা আছে x ইকুয়াল টু জি যে ফাংশন অফ y, x ইজ ইকুয়াল টু ফাংশন অফ y, যে সেই ফাংশন অফ y কে ফাংশন অফ y ইকুয়াল টু ফাংশন অফ x এর কি বিপরীত অপেক্ষক বলে। এখানে তোমরা লক্ষ্য করো যে এখানে একটা এক্সাম্পল আছে, সেই এক্সাম্পল থেকে আমাদের এই সংজ্ঞাটা বোঝা সহজ। অর্থাৎ এখানে বলছে যে y ইজ এ ফাংশন অফ x, অর্থাৎ ওয়াইটা হচ্ছে ফাংশন অফ এক্স, এটা হচ্ছে একটা অপেক্ষক। সেই অপেক্ষক হতে এমন একটি অপেক্ষক যদি নির্ণয় করা যায়, এমন একটি অপেক্ষক কোন অপেক্ষক, এক্স ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই যদি নির্ণয় করা যায়, যেখানে একটা নির্দিষ্ট এলাকা বলতে কি বুঝি আমরা, স্বাধীন চলক যে কয়টি মান গ্রহণ করতে পারে, সেই স্বাধীন চলক যে কয়টি মান গ্রহণ করে সেটাই হচ্ছে তার এলাকা। এখানে দেখো স্বাধীন চলক হচ্ছে ওয়াই, এই ওয়াই এর মানটা হচ্ছে 0 থেকে ইনফিনিটির মধ্যে। অর্থাৎ ওয়াই এর এখানে প্রতিটি মানের জন্য এক্স এর যদি নির্দিষ্ট মান পাওয়া যায়, তখন এই এক্স ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই, যে এই ফাংশনটাকে বলা হবে ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স এর ইনভার্স ফাংশন। তাহলে এক্সাম্পল হিসাবে দেখো 5x - y ইকুয়াল টু হচ্ছে 0। আমি তাহলে কি এই যে একটা ফাংশন দেয়া আছে, সেই ফাংশনকে আমরা তাহলে আমাদের একটা ফাংশন দেয়া আছে, সেই ফাংশনের আমরা কি করব, ইনভার্স ফাংশন নির্ণয় করব। এখন দেখো এই ইকুয়েশন থেকে আমরা কি করতে পারি, এক নাম্বার হচ্ছে y ইকুয়াল টু ফাংশন অফ x, এখান থেকে আমরা y ইকুয়াল টু যদি ধরি, তাইলে y মাইনাস y থাকে সমান 5x, আমরা যদি সমান চিহ্ন ডান দিকে নিই সেটা মাইনাস হয় এবং মাইনাস মাইনাস কাটা যায়। তাহলে y ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এই ফাংশন থেকে 5x। তাহলে এক নম্বরে কি লিখতে পারি আমরা, y ইকুয়াল টু 5x। হ্যাঁ, 2 নম্বরে আমরা কি লিখতে পারি, দেখো 2 নম্বরে আমরা লিখতে পারি x ইকুয়াল টু, আমরা যদি এখান থেকে x এর মান বের করি, তাহলে x ইকুয়াল টু লেখা যাবে 5x যদি আমরা সমান চিহ্ন বাঁ দিকে রাখি এবং y কে সমান চিহ্ন ডান দিকে নেই, এবং এখান থেকে x এর মান যদি আমরা বের করি, তাহলে x ইকুয়াল টু হবে 1/5
ওয়াই, অথবা y/5, যেটাকে আমরা 1/5 ওয়াই লিখতে পারি। তাইলে এরকম যদি একটা ফাংশন দেয়া থাকে এবং এই ফাংশন থেকে যদি আমরা আরও অন্য একটি এক্সের যে কোনো মানের জন্য বা ওয়াইয়ের যে কোনো মানের জন্য আমরা যদি এক্সের নির্দিষ্ট মান পাওয়া যায়, তখন যে ফাংশনটা আমরা বের করছি সেই ফাংশনটাকে প্রথম ফাংশনের ইনভার্স ফাংশন বলে। আচ্ছা, এখানে দেখো ফাংশন অফ এ ফাংশন, অর্থাৎ অপেক্ষকের অপেক্ষক। এখন দেখবো আমরা যে অপেক্ষকের অপেক্ষক কি জিনিস। তাহলে দেখো, যদি y ইকুয়াল টু ফাংশন অফ x ইকুয়াল টু 3x হয়, y ইজ এ ফাংশন অফ x ইকুয়াল টু 3x, এবং z ইজ এ ফাংশন অফ y ইকুয়াল টু 2y হয়, তাহলে z ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? z ইকুয়াল টু লেখা যায়, z ইকুয়াল টু হচ্ছে কি ফাংশন অফ y ইকুয়াল টু হচ্ছে 2y। আচ্ছা, তাহলে z ইকুয়াল টু হচ্ছে 2y। আমরা যদি লিখি যে z ইকুয়াল টু হচ্ছে ফাংশন অফ y, z ইকুয়াল টু হচ্ছে কি ফাংশন অফ y ইকুয়াল টু কি ফাংশন অফ x। y সমান আমরা কি জানি, ভিতরে y সমান হচ্ছে ফাংশন অফ x। তোমরা একটু লক্ষ্য করো ভালোভাবে যে যদি y সমান ফাংশন অফ x ইকুয়াল টু 3x দেয়া থাকে এবং z ইকুয়াল টু ফাংশন অফ y ইকুয়াল টু 2y হয়, তাহলে z ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? তাহলে আমরা z ইকুয়াল টু লিখতে পারি, এই যে z সমান সমান হচ্ছে ফাংশন ঠিক আছে, তারপর y সমান কি, y সমান দেয়া আছে y ইজ এ ফাংশন অফ x, y এর জায়গায় ভিতরে আমরা কি x বসাতে পারি, ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, z ইকুয়াল টু আমরা জানি 2y, তাহলে 2 এর জায়গায় থাকলো, তাহলে এই যে ভিতরে x আছে, x এর মান কত, x এর মান হচ্ছে 3x, তাহলে আমরা লিখতে পারি 3x। তাহলে z ইকুয়াল টু আমরা কি পেলাম, z ইকুয়াল টু পেলাম আমরা 2 ইন্টু 3x। এটা হবে, এটাকে বলে কি অপেক্ষকের অপেক্ষক, অর্থাৎ ফাংশনের ফাংশন। এটা হচ্ছে একটা ফাংশন, তারপর হচ্ছে এটা একটা ফাংশন, তো এই ফাংশনের মধ্যে আমরা এই ফাংশনের মানগুলি বসিয়ে দিয়ে আরেকটা ফাংশন পাওয়া যাচ্ছে, সেটাই হচ্ছে ফাংশনের অপেক্ষকের অপেক্ষক। আচ্ছা, এবার আমরা দেখব যে পলিনোমিয়াল ফাংশন বা বহুপদী অপেক্ষক কি, এবং এদিকে হচ্ছে দেখো রেশনাল ফাংশন বা মূলদ অপেক্ষক কি। পলিনোমিয়াল ফাংশন দেখো বহুপদী অপেক্ষক। বহুপদী মানে হচ্ছে পলিনোমিয়াল শব্দের অর্থ হচ্ছে বহু দফা। বহু দফা মানে এটার মধ্যে অনেক অনেক দফা রয়েছে, বহু দফা। হ্যাঁ, বহু দফা বিশিষ্ট বিশেষ ধরনের অপেক্ষককে বলা হয় পলিনোমিয়াল অপেক্ষক বা পলিনোমিয়াল ফাংশন। পলিনোমিয়াল শব্দের অর্থ কি? পলিনোমিয়াল শব্দের অর্থ হচ্ছে বহু দফা বা মাল্টি টার্ম, যাকে বলে মাল্টি টার্ম। সেই মাল্টি টার্ম বিশিষ্ট বিশেষ ধরনের অপেক্ষককে বলা হয় পলিনোমিয়াল ফাংশন। এই ধরনের অপেক্ষকে অনেকগুলো দফা থাকে এবং প্রতিটি দফা হলো শক্তিযুক্ত স্বাধীন চলক ও এর সহগের গুণফল। অর্থাৎ পলিনোমিয়াল অপেক্ষকে কি থাকে, অনেকগুলি দফা বা অনেকগুলি মাল্টি টার্ম থাকে, এবং প্রতিটি দফা হলো শক্তিযুক্ত স্বাধীন চলক। শক্তিযুক্ত স্বাধীন চলক মানে স্বাধীন চলকের পাওয়ার থাকবে এবং এর সহগ, যেটা শক্তিযুক্ত স্বাধীন চলক ও এর সহগের গুণফল। প্রতিটি দফা হচ্ছে শক্তিযুক্ত, অর্থাৎ ঘাত থাকবে, ঘাতযুক্ত স্বাধীন চলক ও এর সহগের গুণফল, কোএফিসিয়েন্ট থাকবে। স্বাধীন চলকের পাওয়ার থাকবে এবং এর কোএফিসিয়েন্ট থাকবে, এই দুইটার গুণফল আকারে থাকবে দফাগুলি। তাইলে দেখো এখানে এক্সাম্পল দেখো, y ইকুয়াল টু হবে, এটা y মাইনাস হবে না, y ইকুয়াল টু ফাংশন অফ x ইকুয়াল টু হবে a0, তারপর হচ্ছে a0 কি, এখানে হচ্ছে কোএফিসিয়েন্ট বা সহগ, এবং x তার উপর পাওয়ার হচ্ছে x0 প্লাস হচ্ছে a1, x তার পাওয়ার হচ্ছে 1 প্লাস হচ্ছে এভাবে যেতে যেতে এটা হচ্ছে a হচ্ছে n আর x এর পাওয়ার হচ্ছে n, অর্থাৎ n পর্যন্ত। a0 থেকে x0 থেকে শুরু করে x0 থেকে শুরু করে xn পর্যন্ত পাওয়ার, এবং সহগগুলি হচ্ছে
এ নট থেকে শুরু করে এ এন পর্যন্ত সহগগুলি। তাহলে এখানে তোমরা লক্ষ্য করো এ নট এক্স নট সমান আমরা কি জানি 1। তাহলে এখানে যদি এ নট এবং এক্স নটের মান আমরা 1 বসাই তাহলে কি আসে, এ নট আসে পরের 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 লাইনে। তারপরে হচ্ছে প্লাস এখানে a1x1 প্লাস হচ্ছে এরকম a2x2 প্লাস a3x3 এরকম করে করে হচ্ছে প্লাস an xn পর্যন্ত যাবে। তাহলে আমাদের এই পলিনোমিয়াল ফাংশনে বলছিল যে পলিনোমিয়াল ফাংশনটাতে কি থাকবে, অনেকগুলি মাল্টি টার্ম থাকবে এবং এই প্রত্যেকটা মাল্টি টার্ম কি হবে, মাল্টি টার্ম হবে স্বাধীন চলকের শক্তিযুক্ত মানে পাওয়ারযুক্ত এবং এর সহগের গুণফল। তাহলে এখানে দেখো যে এক্সাম্পলটা আছে যে এ নট হচ্ছে কোএফিসিয়েন্ট, তার সাথে গুণ আকারে আসছে স্বাধীন চলক এক্স এবং এক্স হচ্ছে কি পাওয়ারযুক্ত বা শক্তিযুক্ত, প্লাস এ ওয়ান হচ্ছে সহগ কিংবা কোএফিসিয়েন্ট তারপর হচ্ছে এক্স হচ্ছে স্বাধীন চলক, তার পাওয়ার হচ্ছে 1। এভাবে হচ্ছে প্লাস আমরা যদি এখানে লিখি a2 তারপরে x2 x স্কয়ার তারপর হচ্ছে a3 x কিউব, এভাবে হচ্ছে an xn পর্যন্ত। তাহলে আমরা এই উদাহরণ থেকেই পলিনোমিয়াল যে ফাংশন আছে সেই ফাংশনটা আমরা বুঝতে পেরেছি। এখন দেখো যে রেশনাল ফাংশন বা মূলদ অপেক্ষক কি। যে অপেক্ষকই স্বাধীন চলকের বহু দফা অনুপাত আকারে থাকে। অনুপাত মানে কি, অনুপাত মানে হচ্ছে ভাগ আকারে থাকে, অর্থাৎ স্বাধীন চলকের মাল্টি টার্ম থাকবে, সেই মাল্টি টার্মগুলি কি থাকবে, মাল্টি টার্মটা ভাগ বা অনুপাত আকারে যদি প্রকাশিত হয় তখন সেই অপেক্ষককে বলে রেশনাল বা মূলদ অপেক্ষক। একে আবার আনুপাতিক অপেক্ষকও বলা হয়, অর্থাৎ যে কোনো বহুদফা অপেক্ষক নিজেই মূলদ অপেক্ষক, যে কোনো বহুদফা অপেক্ষক নিজেই কি মূলদ অপেক্ষক। আমি আবার বলছি যে অপেক্ষকে স্বাধীন চলকের বহু দফা থাকবে, বহু দফা মানে কি মাল্টি টার্ম থাকবে, সেই মাল্টি টার্মগুলো কি আকারে থাকে, সহগ এবং তার হচ্ছে স্বাধীন চলক, এই দুইটা গুণ আকারে থাকে এবং স্বাধীন চলকের পাওয়ার থাকে। তাহলে এবং এখানে বলছে যে অপেক্ষকে স্বাধীন চলকের বহু দফা অনুপাত আকারে প্রকাশিত হয় তাকে মূলদ অপেক্ষক বা রেশনাল ফাংশন বলে। একে আবার আনুপাতিক অপেক্ষকও বলা হয়, অর্থাৎ যে কোনো বহুদফা অপেক্ষক নিজেই কি হয় একটা মূলদ অপেক্ষক। যেমন এখানে একটা এক্সাম্পল আছে y ইকুয়াল টু দেখো x প্লাস 1 বাই হচ্ছে কি x স্কয়ার প্লাস 2x প্লাস 1। এখানে x এর দেখো, এখানে দেখো এক্স স্কোয়ার তার মানে কি এর আগে কিছু নাই, এরপরে প্লাস হচ্ছে 2x, এক্স এর পাওয়ার হচ্ছে এখানে 2, তারপর হচ্ছে এরপর হচ্ছে 2x, 2 হচ্ছে সহগ কিংবা কোএফিসিয়েন্ট, তারপর হচ্ছে x এর পাওয়ার এখানে হচ্ছে 1, তারপর প্লাস হচ্ছে 1 এবং এইখানে দেখো x এর বহু টার্ম আছে, হ্যাঁ, এবং সেই টার্মগুলি কি আকারে আছে, ভাগ আকারে আছে বা অনুপাত আকারে আছে। তাহলে এই যে ফাংশনের এক্সাম্পল দেওয়া আছে সেটা হচ্ছে কি রেশনাল ফাংশন বা মূলদ অপেক্ষক। যে অপেক্ষকের স্বাধীন চলকের অনেকগুলি দফা থাকবে এবং সেগুলি কি অনুপাত আকারে বা ভাগ আকারে থাকবে, সেই অপেক্ষকটাই হচ্ছে কি রেশনাল ফাংশন বা মূলদ অপেক্ষক। এবার আমরা দেখব যে ইররেশনাল ফাংশন বা অমূলদ অপেক্ষক কাকে বলে। এখন দেখো যে এখানে ইররেশনাল অপেক্ষক বা ইররেশনাল ফাংশন বা অমূলদ অপেক্ষক কোনো অপেক্ষকে স্বাধীন চলক বিশিষ্ট পদসমূহ বর্গমূল দ্বারা আবৃত যদি থাকে তখন তাকে বলে কি অমূলদ অপেক্ষক বা কি ইররেশনাল ফাংশন। আমি আবার বলছি যে কোনো অপেক্ষকে স্বাধীন চলক বিশিষ্ট পদসমূহ কি বর্গমূল স্কয়ার রুট, যাকে আমরা বলি স্কয়ার রুট বা বর্গমূল দ্বারা যদি আবৃত থাকে, যদি কোনো অপেক্ষকে স্বাধীন চলক বিশিষ্ট পদসমূহ স্কয়ার রুট দ্বারা বা বর্গমূল দ্বারা আবৃত থাকে তখন তাকে বলে অমূলদ অপেক্ষক বা ইররেশনাল ফাংশন। তাহলে এক্সাম্পল হিসাবে দেখো যে y ইকুয়াল টু হচ্ছে ফাংশন অফ
ওয়াই ইকুয়াল টু আমরা লিখছি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 6। এখানে এক্সের এখানে পদ আছে কয়টা পদ? তিনটা পদ আছে। তিনটা পদ হচ্ছে, একটা হচ্ছে এক্স স্কোয়ার, একটা হচ্ছে 2x এর হচ্ছে এখানে তিনটা পদ, একটা এক্স স্কোয়ার, একটা 2x প্লাস হচ্ছে 6। এখানে যে তিনটা পদ আছে মানে স্বাধীন চলক বিশিষ্ট যে পদসমূহ আছে, এখানে স্বাধীন চলক বিশিষ্ট যে পদগুলি আছে সেই পদগুলি কি স্কোয়ার রুট দ্বারা হচ্ছে আবৃত। এজন্য এখানে এই ফাংশনটা হচ্ছে কি? ফাংশনটা হচ্ছে অমূলদ ফাংশন বা ইরেশনাল ফাংশন। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে অমূলদ মূলদ কাকে বলে? মূলদ হচ্ছে যখন কোনো স্বাধীন চলকের অনেকগুলি দফা থাকে এবং সেই দফাগুলি কি আকারে থাকে? অনুপাত আকারে থাকে, তখন তাকে বলে মূলদ ফাংশন। আর যখন কোনো ফাংশনের স্বাধীন চলক বিশিষ্ট পদগুলি স্কয়ার রুট বা বর্গমূল দ্বারা আবৃত থাকে, তখন সেটাকে কি বলে? তখন সেটাকে বলে হচ্ছে অমূলদ বা ইরেশনাল ফাংশন। এখন দেখো যে এক্সপোনেনশিয়াল ফাংশন বা সূচক অপেক্ষক কি? যেই অপেক্ষকে স্বাধীন চলক সূচক আকারে বিদ্যমান থাকে, যে অপেক্ষকের মধ্যে স্বাধীন চলকটা সূচক আকারে বিদ্যমান থাকে তাকে বলে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন বা সূচক অপেক্ষক। যেমন y ইকুয়াল টু ই এক্সপোনেনশিয়াল এক্স, ইর পাওয়ার হচ্ছে কি এক্স। এখানে এক্স স্বাধীন চলকটা কি? এখানে স্বাধীন চলকটা হচ্ছে এই অপেক্ষকের স্বাধীন চলকটা এখানে কি সূচক আকারে আছে। এক্সপোনেনশিয়াল অফ ই কি এক্সটা, তারপর হচ্ছে এবং y ইকুয়াল টু 2x লেখা যদি এই ধরনের ফাংশন থাকে, অর্থাৎ স্বাধীন চলকটা সূচক আকারে থাকে, ই এর উপরে পাওয়ার আকারে থাকে, অর্থাৎ এখানে যদি আমি 2 লিখি তাই সেই 2 এক্সপোনেনশিয়াল 2 অথবা এটা কোএফিসিয়েন্ট এটার আকারে যদি এক্সটা আমার কি এক্সটা হচ্ছে সূচক আকারে থাকে, তখন সেই ফাংশনটাকে বলে এক্সপোনেনশিয়াল ফাংশন বা সূচক অপেক্ষক। অর্থাৎ যে অপেক্ষকের মধ্যে স্বাধীন চলকটা কি সূচক আকারে থাকে সেই ফাংশনটাকে বলে এক্সপোনেনশিয়াল ফাংশন। এখন আমরা দেখব যে লগারিদম অপেক্ষক বা লগারিদম ফাংশন কাকে বলে। তাইলে কোনো অপেক্ষকে অধীন চলককে স্বাধীন চলকের লগারিদম আকারে প্রকাশ করা হলে তাকে লগারিদম অপেক্ষক বলে। লগারিদম অপেক্ষক কাকে বলে? যে কোনো অপেক্ষকে যখন অধীন চলককে স্বাধীন চলকের লগারিদম হিসেবে প্রকাশ করা হয়। কোনো অপেক্ষকে এখানে দেখো উদাহরণ হিসেবে আছে, উদাহরণ হিসেবে দেখো দেওয়া আছে y ইকুয়াল টু লগ এ, তার উপরে পাওয়ার হচ্ছে পাওয়ার কি পাওয়ার হচ্ছে x। অর্থাৎ লগারিদম ফাংশনটা হচ্ছে দুটি চলক যদি পরস্পর এমনভাবে সম্পর্কিত হয় যে একটা চলককে অপর চলকের লগারিদম হিসাবে প্রকাশ করা যায়, তখন তাকে বলা হয় লগারিদম বা লগারিদমিক ফাংশন। দুটি চলক যদি পরস্পর এমনভাবে সম্পর্কিত হয়, দুটি চলক যদি পরস্পর এমনভাবে সম্পর্কিত হয় যে একটা চলককে অপর চলকের কি লগারিদম হিসেবে প্রকাশ করা হয়, তখন তাকে বলে লগারিদমিক ফাংশন। অথবা কোনো অপেক্ষকে অধীন চলককে স্বাধীন চলকের লগারিদম আকারে প্রকাশ করা হলে তাকে লগারিদম অপেক্ষক বা লগারিদমিক ফাংশন বলে। যেমন y ইকুয়াল টু লগ, তার বেজ হচ্ছে a, উপরে হচ্ছে x তার পাওয়ার। তাইলে আমাদের আজকের যে ক্লাসে যে সংজ্ঞাগুলি ছিল আজকের যে আমাদের
এই অধ্যায়ের যে সংজ্ঞাগুলি ছিল, যে অপেক্ষক কত ধরনের হয়, গত ক্লাসের ধারাবাহিকতায় বিভিন্ন ধরনের অপেক্ষকগুলি সম্পর্কে আমাদের ধারণা নেওয়া। আমরা এই বিভিন্ন ধরনের অপেক্ষকগুলি সম্পর্কে যদি আমরা ভালো ধারণা নিতে পারি বা ভালোভাবে বুঝতে পারি, ফাংশনগুলি আমরা আয়ত্ত করতে পারি, তাহলে আমাদের পরবর্তীতে সেই ফাংশনের উপর ভিত্তি করে যে বিভিন্ন ইকুয়েশন দেওয়া থাকবে এবং এই ইকুয়েশনের বিভিন্ন ইকুয়েশন থেকে আমাদের কি টেবিল মানে স্বাধীন চলকের বিপরীতে অধীন চলকের মান বের করতে হবে এবং সেই অপেক্ষক অনুসারে আমাদেরকে গ্রাফ অঙ্কন করতে হবে। তাহলে আমাদের ক্লাসটি যদি আমরা ভালোভাবে বুঝি, যে আমাদের পরপর দুইটা ক্লাস হচ্ছে এই ফাংশন লিমিট এবং কন্টিনিউটির উপরে, যে আমাদের যে বিভিন্ন সংজ্ঞাগুলি অপেক্ষকের বা অপেক্ষক কত প্রকার, প্রত্যেকটি যদি বিষয় আমরা বুঝতে পারি, তাহলে আমাদের কি আমাদের পক্ষে পরবর্তী যে ক্লাসগুলি আসবে প্রত্যেকটা ক্লাস আমাদের পক্ষে বোঝা সহজ হবে। কাজে আজকের ক্লাসটা এখানেই শেষ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এই ক্লাসটি ধারাবাহিকতায় আগামী ক্লাসেও আমাদের সেই ফাংশনের যে বাকি যে অংশগুলি আছে সেই অংশ নিয়ে আমরা আলোচনা করব তৃতীয় লেকচারে। আমরা এ নিয়ে দুইটা লেকচার হয়ে গেল আমাদের এই অধ্যায়ে। এই অধ্যায়ের দুইটা লেকচার যদি তোমরা ভালোভাবে দেখো এবং মনোযোগ দিয়ে মানে সংজ্ঞাগুলি শিখো, তাহলে পরীক্ষায় যে কোনো ধরনেরই প্রশ্ন আসুক না কেন কিংবা যে কোনো ধরনের ফাংশনই দেওয়া হোক না কেন, সেই ফাংশনটা যদি সংক্ষিপ্ত আকারে দিয়ে বলে যে এটা কোন ধরনের ফাংশন, তোমরা যদি এই দুটি ভিডিও দেখো, দুটি ক্লাস লেকচার দেখো, তাহলে তোমরা অবশ্যই ফাংশনটা চিনতে পারবে এবং পরীক্ষায় আনসার করতে পারবে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য শুভকামনা। থ্যাঙ্কস টু অল।